আর নতুন যারা দায়িত্বে আসছেন, যিনি দায়িত্বে আসছেন, তিনি এই বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশের এই মানুষগুলোর প্রতি, এই নির্যাতিত বেদনাহত যে মানুষগুলো, তাদের প্রতি সুবিচার করার স্বার্থে এই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সামনে অগ্রসর হবে। আমি তো মনে করি কোনো শঙ্কার কারণ নেই, এটা স্বাভাবিক প্রক্রিয়া। রাজনৈতিক সরকার যখন নতুন সরকার দায়িত্ব নেয়, নির্বাচিত সরকার, স্বাভাবিকভাবেই তাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা তাদের পছন্দনীয় লোকজনকে বসাবেন। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। একদল যখন ক্ষমতার থেকে চলে যায়, আমি এখানে নিয়োজিত হয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এখন নতুন সরকার এসছেন, তারা তাদের পছন্দের লোককে, তাদের কাজের সুবিধা, তাদের নিজস্ব পরিকল্পনা আছে, তারা নিশ্চয়ই সেই অনুযায়ী এখানে বসিয়েছেন। আমার পক্ষ থেকে তাদের জন্য সর্বাত্মক শুভকামনা থাকলো, সহযোগিতা থাকবে, পরামর্শ দরকার হলে আমি দেব। এবং আমি একজন সাধারণ নাগরিক হিসাবে চাইব যে বিচার প্রক্রিয়া এখানে চলমান আছে সেটার জন্য অবশ্যই অব্যাহত থাকে, বাংলাদেশে এই অপরাধগুলো পুনরায় আর কখনো সংগঠিত হতে না পারে। এটাই মোটামুটি এখনকার প্রতিক্রিয়া আমার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। মিডিয়ার বন্ধুদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা, কারণ আপনারা গত 1.5 বছরে এই ট্রাইব্যুনালকে যেভাবে সাহায্য করেছেন, যেভাবে ফোকাস করেছেন, আমাদের বিচারের প্রয়োজনীয়তাগুলো, আমাদের বক্তব্যগুলোকে যেভাবে দুনিয়ার কাছে ছড়িয়ে দিয়েছেন, মিডিয়ার এই সহযোগিতা ছাড়া এই বিচারকে সফল করা অপূর্ণাঙ্গ হতো, সম্ভব হতো না, কঠিন হতো। মিডিয়ার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আপনারা অসম্ভব পরিশ্রম করেছেন। রাষ্ট্রের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি আপনাদের ভালোবাসা, দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা এটার প্রমাণ দিয়েছেন। আমি আশা করব আপনারাও আগামীতেও এই একই ধারা অব্যাহত রাখবেন। বাংলাদেশটা আবার সবার হোক, বাংলাদেশে বিচারের পরে এমন একটা পরিবেশ হোক যে অপরাধগুলোর বিচার আজকে এখানে হচ্ছে, এই একই ধরনের অপরাধ বাংলাদেশে আর ফিরে না আসুক। কারণ আমরা আর ওই ধরনের অপরাধকে আর অ্যাফোর্ড করতে পারবো না। আবার গুম হয়ে যাবে, নাই হয়ে যাবে, যখন তখন তাকে ধরে নিয়ে যেয়ে হত্যা করবে, পুলিশ নির্বিচারে গুলি করে মানুষ মারবে, এইরকম দিন আমরা আর দেখতে চাই না। সেই কারণে সবাই মিলে আমরা কাজ করেছি। আমরা হ্যাপি আমার টিমমেটদের প্রতি, তদন্ত সংস্থার প্রতি। আমার টিমমেটরা সবাই, প্রত্যেকেই তার জায়গা থেকে অবদান রাখার চেষ্টা করেছেন। আমি প্রত্যেকের উপরে আজকে বলছি, আমি প্রত্যেকের উপরে সন্তুষ্ট। আজকে একটা আনন্দ নিয়েই যাচ্ছি যে যতদিন দায়িত্ব পালন করেছি প্রত্যেকে আমাকে হেল্প করেছেন। আমি আশা করব আগামী যিনি চিফ প্রসিকিউটর আসছেন তিনি একই ধরনের সহযোগিতা পাবেন, তিনিও সফল হবেন। বাংলাদেশ সবাই মিলে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। প্রসিকিউশন টিমের বাকি অংশ রিসাফল হবে কিনা সেটা আসলে সরকার সিদ্ধান্ত নেবেন, বা নতুন প্রসিকিউটর আসার পরে তারা যদি মনে করেন যে এখানে তাদের চেঞ্জ দরকার, তারা সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি ব্যবস্থা গ্রহণ করবেন। এই মুহূর্তে সেটা আমার জানা নেই। আমি খুব কনফিডেন্ট যে আমার 17 মাসের সময়ে যে বিচারগুলো হয়েছে, যে রায় হয়েছে, যে ডকুমেন্ট আমরা প্রডিউস করেছি, এই ব্যাপারে উচ্চ আদালতে গিয়ে কোনো রকমের এই জিনিসগুলোর ব্যাপারে কোনো অপ্রমাণ হওয়ার সুযোগ নেই, জাজমেন্ট উল্টে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি প্রথম দিন থেকে যে জিনিসটা বলেছি যে আমরা এমন সব অকাট্য প্রমাণাদি এই আদালতে উপস্থাপন করেছি, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের যে কোনো আদালতে গেলে এই অপরাধীদের সাজা নিশ্চিত হবে, সর্বোচ্চ সাজাই নিশ্চিত হবে। সুতরাং এই কোয়ালিটি অফ এভিডেন্স মামলাতে আমরা যা কিছু দিয়েছি, অতীতের ট্রাইব্যুনালের সমস্ত রেকর্ড ঘেটে দেখবেন, আমরা যে ধরনের শক্তিশালী প্রমাণ এখানে উপস্থাপন করেছি, এই ধরনের প্রমাণ কখনোই উপস্থাপন করা সম্ভব হয়নি। পিক অ্যান্ড চুজ করার বিষয় আছে, মানে আইনে বলা হয়েছে, যেমন ধরুন আমরা কিন্তু প্রথম থেকেই বলেছি যে বাংলাদেশের সমস্ত পুলিশ বাহিনী গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল। আমরা কিন্তু সমস্ত পুলিশ বাহিনীর বিচার করতে পারবো না। আমরা সুপিরিয়র কমান্ডারদের এবং সবচাইতে যারা নটোরিয়াস ভূমিকায় ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনবো। এটা যদি পিক অ্যান্ড চুজ বলেন, এটা অবশ্যই পিক অ্যান্ড চুজ। এবং আইনে এই ক্ষমতা দেয়া আছে যে চিফ প্রসিকিউটর ডিসাইড করবেন কোন কোন মামলাকে তিনি এই ট্রাইব্যুনালে নিয়ে আসবেন, কোন কোনগুলোকে আনবেন না, কোনোটা দরকার হলে সাধারণ আইনে পাঠিয়ে দিতে পারবেন। সুতরাং মানবতা বিরোধী অপরাধের বিচার দুনিয়ার ইতিহাসে দেখবেন কোথাও গণহারে হাজার হাজার সৈন্যকে শাস্তি দেওয়া হয় না, সেখানে টপ কমান্ডারদের দেওয়া হয় এবং যারা একদম সরাসরি অ্যাট্রোসিটির সাথে ডাইরেক্ট ইনভলভমেন্ট ছিল তাদেরকে সাজা দেওয়া হয়। আমাদের আইনে এটা বলা আছে। যেমন ধরেন একটা ঘটনায় 5 জন আসামি আছে, 5 জন আসামিকে কিন্তু আমি 5 বার ট্রায়াল করতে পারি। প্রথমে একজনকে আনতে পারি, পরে একজনকে আনতে পারি, পরে একজনকে আনতে পারি, যেটা আমাদের প্রচলিত বিচার ব্যবস্থার ধারণা সম্পূর্ণ উল্টা। সে কারণে অনেকে মনে করেন যে ওকে বিচার করছে, ও তো আসামি হতে পারত। হ্যাঁ, সে যে আসামি হবে না পরবর্তীতে সেটা কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু এই মুহূর্তের মামলা প্রমাণের জন্য আমরা যদি 5 জনের মধ্যে বাকি 4 জনকে সাক্ষী হিসেবে নিয়ে এসে মামলাটা প্রমাণ করি এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে তদন্ত করি, তাহলে কিন্তু কোনো রকমের আইনগত ব্যত্যয় হবে না। সুতরাং আমাদের আইনে এই সুযোগ আছে, এই বিচারের ধারাটাই ভিন্ন। সে কারণে কোনো রকমের পিক অ্যান্ড চুজ বলতে যে অর্থে ব্যবহার করা হয় সে ধরনের কিছু করা হয়নি। আমরা যা কিছু করেছি অ্যাজ পার ল করেছি।